হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8। আজকে আমরা আবার পড়ব সায়েন্স চ্যাপ্টার 1 ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট। ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট আমরা 3 দিন পড়ে নিয়েছি, আজকে আমরা পড়ব চতুর্থ দিন। সো লেটস স্টার্ট। আজকে আমরা কোথা থেকে শুরু করব দেখে নিই। গতদিন আমরা দেখেছিলাম ইরিগেশন। আমরা ট্র্যাডিশনাল মেথডে আমরা কীভাবে আমরা ক্রপসের মধ্যে জল দিতে পারি। পুরানা যে মেথডগুলি এটিকে বলা হচ্ছিল ট্র্যাডিশনাল মেথড। এখানে আমরা করেছিলাম 4টি ছিল ট্র্যাডিশনাল মেথড। এই প্রথমটি ছিল মোট মেথডে আমরা 2 নম্বর মেথডটি ছিল চেইন মেথড, 3 নম্বর ছিল ডেকলি, 4 নম্বর ছিল রাহত। আজকে আমরা এখানে 2টি আছে সিস্টেম। এই চ্যাপ্টার এই পেজ থেকে আজকে আমরা শুরু করব। এই পেজের মধ্যে প্রথমেই বলা হচ্ছে হেডলাইন্স। কি বলা হচ্ছে? মডার্ন মেথডস অফ ইরিগেশন। ইরিগেশন বলতে ক্রপসের মধ্যে জল দেওয়া, ক্ষেতের মধ্যে জল দেওয়া, এটাকে বলা হচ্ছে ইরিগেশন। তে গতদিনে আমরা পুরানা মেথডে আমরা জল দিয়েছিলাম, আজকে আমরা দেব মডার্ন মেথডে, নতুন মেথডে আমরা জল দেব। বলা হচ্ছে মডার্ন মেথডস অফ ইরিগেশন। কি বলা হচ্ছে? মডার্ন মেথডস অফ ইরিগেশনস হেল্পস আস টু ইউজ ওয়াটার ইকোনমিক্যালি। মডার্ন মেথডে আমাদেরকে কি হেল্প করেছে? আমরা প্ল্যান্টের মধ্যে যখন জল দিই আমাদের জল একটুও নষ্ট না, প্ল্যান্টের যতটুকু জল দরকার এতটুকুই জল প্ল্যান্ট পেয়ে যায়। আমাদের রাস্তার মধ্যে কোনো জায়গাতে কোনো জল নষ্ট হয় না। এই মেথডে যদি আমরা জল দিই একটু জলও নষ্ট হবে না। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য প্ল্যান্টের জলের প্রয়োজন, জল শুধু প্ল্যান্টেই পাবে, আর যাতে রাস্তার মধ্যে কোনো জল নষ্ট না হয়। এখানে একথাই বলা হয়েছে মডার্ন মেথড অফ ইরিগেশন হেল্পস আস টু ইউজ ওয়াটার ইকোনমিক্যালি। তাহলে আমরা দেখি কি 2টি মেথড আছে এখানে। স্প্রিংকলার মেথড, এই মেথডে যদি আমরা জল দিই, এই মেথড এখানে যে ছবিটা আছে এটির নিচে লেখা আছে স্প্রিংকলার সিস্টেম। এই সিস্টেমে যদি আমরা প্ল্যান্টকে জল দিই এটাকে বলা হচ্ছে স্প্রিংকলার সিস্টেম। আর যদি এই সিস্টেমে জল দিই এটাকে বলা হচ্ছে ড্রিপ সিস্টেম। আমরা বুঝে নেব স্প্রিংকলার সিস্টেম এবং ড্রিপ সিস্টেম মানে কি। এখানে তো একটু জল নষ্ট হয় না, কারণটা কি দেখে নিই। প্রথমে বলা হচ্ছে স্প্রিংকলার সিস্টেম। দেখে নিই কী বলা হচ্ছে স্প্রিংকলার সিস্টেমে। এটাই তোমরা এক্সারসাইজে কোয়েকশন পাইবে, কোয়েকশন নাম্বার 6-এর আনসার হয়ে যাবে। হোয়াট ইজ ইরিগেশন, 2টি মেথড সম্বন্ধে বলো, স্প্রিংকলার সিস্টেম এবং ড্রিপ সিস্টেমে কীভাবে আমরা জল দিতে পারি। This system is more useful on the uneven land. Uneven land বলতে কতগুলো ল্যান্ড আছে সমান, কতগুলো ল্যান্ড আছে মাটি আছে সমান নয়। যেমন আনইভেন ল্যান্ড, যেমন পাহাড়ি এরিয়া, পাহাড়ের হঠাৎ দেখবে পাহাড়ের উঁচা, পাহাড়ের মধ্যে তো সমান নেই, পাহাড় তো সমান থাকে না। আমাদের ফুটবল খেলার মতো মাঠের মতো সমান হলো সমতল ভূমি, কিন্তু পাহাড়ের মধ্যে যে ল্যান্ড আছে বা মাটি আছে এটা হলো আনইভেন। হোয়ার সাফিসিয়েন্ট ওয়াটার ইজ নট অ্যাভেলেবল। পাহাড়ের মধ্যে কিন্তু জল বেশি একটা পাওয়া যায় না। কাজে এখানে আমরা স্প্রিংকলার সিস্টেমে আমরা জল দিই, কারণ পাহাড়ের এরিয়াতে পাহাড়ের মধ্যে কম জল থাকে এবং জলগুলা যাতে নষ্ট না হয়, যাতে কম জল দিয়ে আমরা সবগুলি প্ল্যান্টকে আমরা দিতে পারি। এখানে জল যাতে নষ্ট না হয়, পাহাড়ের মধ্যে যে সিস্টেমে আমরা জল দিই এই সিস্টেমটার নাম হলো স্প্রিংকলার সিস্টেমে আমরা ইরিগেশনে করি। এখানে এই কথা বলা হচ্ছে, আরেকবার বলছি, This system is more useful on the uneven land where sufficient water is not available. তারপর নিচে আরও আছে, দেখিনি কি বলা আছে এখানে। It gets sprinkled on the crops. এটা ক্রপসের মধ্যে গিয়ে ছিটে ছিটে পড়ে, স্প্রিঙ্কল বলতে ছিটে ছিটে পড়ে। It gets sprinkled on the crops as it is raining. যেমন এভাবে এই জলটি পরে ক্রপসের মধ্যে, শস্যের মধ্যে, যেমন বৃষ্টি অল্প অল্প বৃষ্টি হচ্ছে মানে এভাবেই। কী বলা আছে? It gets sprinkled on the crop as it, কি বলা আছে? It gets sprinkled on the crops as if যেন it is raining. Sprinkler is very useful for lawns, coffee plantation and several other crops. এই যে লঞ্চ, যেখানে কতগুলো প্ল্যান্ট আছে, কফি প্ল্যান্ট, লঞ্চ প্ল্যান্ট,
কফি প্ল্যান্ট এবং লোনস প্ল্যান্টে এই স্প্রিংকলার পদ্ধতিতে ইরিগেশন করা হয়, জল দেওয়া হয়। আমরা দেখে নিই, তোমরা ছবিটি ভালো করে লক্ষ্য করো। এখানে একটি পাম্প দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটি হলো কি, এটি হলো একটি পাম্প। এই পাম্পটি কারেন্টের সাহায্যে চালানো হয় বা সোলারের সাহায্যে চালানো হয়। আর পাহাড়ের মধ্যে এই মেথডে জল দেওয়া হয়। ধরে নিতে পারো পাহাড়ের মধ্যে আমরা কফি গাছ দেখি, কফি চাষ দেখি, কফি প্ল্যান্ট, লোন প্ল্যান্ট, আমরা চা গাছও দেখি। পাহাড়ি এরিয়ার মধ্যে চা গাছও লাগানো হয়। এখানেও যে চা গাছের মধ্যে যখন জল দেওয়া হয়, স্প্রিংকলার সিস্টেমে জল দেওয়া হয়। স্প্রিংকলার সিস্টেমে কী করে, স্প্রিংকলার সিস্টেমে এই মোটর দিয়ে যখন পানি উঠে কী করে, এরকম পাইপ দিয়ে এরকম পাইপ দিয়ে রেখে দিয়েছে গাছগুলোর মধ্যে দিয়ে। আর এই পাইপগুলো থেকে ছোটো একটি পাইপ উপর করে রেখেছে। এই এখানে বৃষ্টির মতো করে ছিটিয়ে গিয়ে জল পড়ে। এভাবে জলের পাইপ গাছের যে সারিগুলোর মধ্যে দিয়ে গিয়েছে, 2টে সারি 3টে সারি করে একসঙ্গে গিয়েছে। এবং এই পাইপ থেকে আবার একটি পাইপকে ছোটো করে খাড়া করে দিয়েছে। এখান থেকে ছিটে বৃষ্টির মতো জল পড়বে, ছিটে বৃষ্টির মতো জল পড়বে। তখন কি হলো, মানে এই গাছগুলির উপরে, গাছের পাতার মধ্যে, গাছের নিচে মাটিটি অল্প ভিজা হয়ে যাবে। তখন আর আমাদের মাটিগুলো নষ্ট, নাহলে এখান থেকে জল ওঠাচ্ছে, জলটি এখানে যেতে অনেক দূর যেতে হয়, অনেক রাস্তার মধ্যে জল নষ্ট হবে না। যদি আমরা মাটি দিয়ে নিয়ে মাটি চষে নেবে, ড্রেনে দিয়ে আমরা জল টেনে, ড্রেনের মধ্যে অনেক জল চষে নেবে মাটিতে, এখানে কোনো আর জল নষ্ট হওয়ার কোনো রাস্তা নেই। তাহলে আমরা বুঝতে পারি যে স্প্রিংকলার সিস্টেম ব্যবহার করা হয় যেখানে জমিটা আনইভেন বলতে হিলি এরিয়ার, পাহাড়ি এরিয়ার যে জমি আছে, সে সমস্ত জমিতে যেখানে কফি গাছ প্ল্যান্টেশন করা হয়, লোনস প্ল্যান্টেশন করা হয়, টি গার্ডেন এরিয়া আছে, এ সমস্ত এরিয়াতে স্প্রিংকলার মেথডে, স্প্রিংকলার সিস্টেমে জল দেওয়া হয়। স্প্রিংকলার সিস্টেমে জল দিলে জলগুলি গিয়ে বৃষ্টির মতো গিয়ে প্ল্যান্টের উপরে পড়ে এবং রাস্তার মধ্যে কোনো জায়গাতে কোনো জল নষ্ট হয় না। পাহাড়ি এরিয়াতে এমনিতেই জল খুব কম থাকে, কম জল দিয়ে কাজটি সমাধান করা যায়। এই কারণে আমরা স্প্রিংকলার মেথড আমরা ইউজ করি পাহাড়ি এরিয়ার মধ্যে ইরিগেশন করার সময়। তারপরে আসছে ড্রিপ সিস্টেম। এখানে একটি এই যে সিস্টেমটির নাম হলো ড্রিপ সিস্টেম। তোমরা দেখে নাও এখানে কী হয়েছে, এখানেও পাম্প আছে। এই পাম্পে কী করে, এখানে আবার একই কাজ করেছে। এভাবে আবার এই গাছের পাশে দিয়ে এভাবে পাইপ গেছে, পাইপ। আর যেখানে গাছটি আছে এখানে একটু পাইপ অল্প খোলা রেখে দিয়েছে। যেখানে পাইপ আছে এখানে অল্প খোলা রেখে দিয়েছে এই পাইপটি। একেবারে যে মূল জড় গাছের যে রোট আছে, এই রোটের মধ্যে গিয়ে পড়বে, অটোমেটিকলি গিয়ে রোটের মধ্যে পড়বে, আর কোনো জায়গাতে পড়বে না, একেবারে রোটের মধ্যে। তখন রোটের মধ্যে সময়ও যদি যে কোনো একটি গাছের ঠিক একটি রোটের মধ্যে আমরা 1 গ্লাস জল দিয়ে হয়ে যায়। আর যদি রোটের মধ্যে না দেয়, আমাদের 1 বালতি জল লাগে। এখানে কী করে, ডাইরেক্টলি অন্য কোনো জায়গায় জল দেয় না, ডাইরেক্ট গাছের যে রোটের মধ্যে এইভাবে পাইপটি বিছিয়ে দিয়েছে। রোটের পাশে দিয়ে পাইপটি গিয়েছে। এই সবগুলি গাছের যে রোট আছে, এই রোটের পাশে দিয়ে পাইপটি গেছে এবং যেখানে রোট আছে এখানে অল্প ছিদ্র করে রেখে দিয়েছে। একেবারে রোটের মধ্যে অটোমেটিকলি গিয়ে এই পড়বে, অটোমেটিকলি গিয়ে রোটের মধ্যে জল পড়বে, জল কোনো নষ্ট হবে না। এই মেথডটিকে বলা হয়েছে ড্রিপ সিস্টেম। একটু রিডিং পড়ে নিই, ড্রিপ সিস্টেম কি। এখানে কি বলা আছে, ড্রিপ সিস্টেম। এটি কিন্তু আসবে কোয়েশ্চেন এক্সারসাইজের মধ্যে। আমরা 6 নম্বর কোয়েশ্চেনে এরকম ছিল, হোয়াট ইজ ইরিগেশন। 2টি মডার্ন মেথডের নাম বলো, মডার্ন মেথড অফ ইরিগেশন। যে মডার্ন যে মেথডে আমরা ইরিগেশন করি, যেমন একটা স্প্রিংকলার সিস্টেম, একটা ড্রিপ সিস্টেম। কি বলা আছে, ইন দিস সিস্টেম দি ওয়াটার ফলস ড্রপ বাই ড্রপ ডাইরেক্টলি নিয়ার দ্য রোডস। রোটের পাশে কি করে ড্রপ হয়ে রোটের মধ্যে জলগুলি পড়ে। সো ইট ইজ কল্ড ড্রিপ সিস্টেম। এই কারণে এটিকে বলা হচ্ছে ড্রিপ সিস্টেম। ড্রিপ সিস্টেমে কি, ড্রিপ সিস্টেমে প্ল্যান্টের যে রোট আছে, রোটের মধ্যে ড্রপ করে গিয়ে জলগুলি পড়ে। ইন দিস সিস্টেম দি ওয়াটার ফলস ড্রপ বাই ড্রপ directly near the roads, so it is called drip system. Water is not wasted, অপচয় হয় না, wasted বলতে অপচয় বা নষ্ট হওয়া। Water is not wasted at all, কোনো সময় ওয়াটার একটুও নষ্ট হয় না।
ইট ইজ এ বুন ইন রিজিয়ন্স হোয়ার অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার ইজ পোর। যে সমস্ত জায়গার মধ্যে জলের খুব অভাব, যে কোনো জায়গার মধ্যে জলের যেটা হইতে পারে সমতল এরিয়া, হইতে পারে পাহাড়ি এরিয়া, যে কোনো এরিয়াতে যেখানে জলের খুব অভাব, খুব জল, খাল বিল নদী নালা পুকুর প্রায় শুকিয়ে যায়, এই সমস্ত এরিয়াতে আমরা এই ড্রিপ সিস্টেমে আমরা জল দিতে পারি। এখানে এই কথাই বলা হয়েছে, ওয়াটার ইজ নট ওয়াস্টেড, ওয়াটার নষ্ট হয় না একটু অ্যাট অল। ইট ইজ এ বোন ইন রিজিয়ন্স, কোন সমস্ত এরিয়ার জন্য এটি সবথেকে ইম্পর্টেন্ট, হোয়ার অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার ইজ পোর, যেখানে ওয়াটার প্রায় নেই বলে চলে। ওয়েট 1 মিনিট, পোস্ট করে রাখছি। ইটস ওকে, লেটস স্টার্ট অ্যাগেন। আমরা কি পড়েছিলাম? আমরা দেখেছিলাম যেখানে জলের খুব শর্ট, এই সমস্ত এরিয়াতে ড্রিপ সিস্টেম ব্যবহার করা হয়। তাহলে আমরা হয়ে গেল, আমরা বুঝে নিয়েছি আমাদের স্প্রিংকলার সিস্টেম কি এবং ড্রিপ সিস্টেম কি। এক্সামে আসতে পারে এই ড্রিপ সিস্টেম সম্বন্ধে লেখো কয়েকটি লাইন এবং স্প্রিংকলার সিস্টেম সম্বন্ধে কীভাবে ইরিগেশন করো কয়েকটি লাইন লেখো। তারপরে আমরা পরের পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি, পরের পৃষ্ঠাটা ঠিক এরকম। পরের পৃষ্ঠাতে আমাদের প্রথমে যে হেডলাইন দেখতে পাচ্ছি বলা হয়েছে প্রোটেকশন ফ্রম ওয়েডস। কী আছে? প্রোটেকশন ফ্রম ওয়েডস। এখানে আমরা এক্সারসাইজের কোয়েকশন আছে একটা, 4 নম্বরের সি। 4 নম্বরের সির আনসার এখানে হয়ে যাবে। তারপর 9 নম্বরের কোয়েকশন আনসার এই উইডস হেডলাইন, এই হেডলাইন থেকে আমরা পেয়ে যাবো প্রোটেকশন ফ্রম উইডস। আমাদেরকে জানতে হবে উইডস কি। উইডস কি? আমরা যখন প্ল্যান্টেশন করি, আমাদের ক্ষেতের মধ্যে অনেক ধরনের গাছ, এখানে দেখে নেও ক্ষেতের মধ্যে আমরা যখন ক্রপ, ধরে নেব এটি ধান ক্ষেত, ধরে নেও তোমরা, ধরে নেও এটি ধান ক্ষেত। ধান ক্ষেতের মধ্যে আমরা কি, আমাদের শুধু ধান ক্ষেতে থাকা উচিত, কিন্তু তার সঙ্গে আরও অনেকগুলা গাছ উঠে যায়, মধ্যে মধ্যে অনেকগুলা গাছ জন্মগ্রহণ করে নেয় যেগুলি আমাদের দরকার নেই। এই গাছগুলো কী করে, এই মাটির মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো আছে এগুলো খেয়ে ফেলে, নিয়ে নেয়, মাটির নিউট্রিশনটা কমে যায়। এই মাটির নিউট্রিশনগুলো সবগুলো যদি আমাদের এই পেডিয়ে ধান খেতে পায় তাহলে ধান খেতের জন্য ভালো হবে। এই যে এক্সট্রা যে গাছগুলি যেগুলি মাটির নিউট্রিশনটা কমিয়ে দেয়, ভাগাভাগি করে নেয়, এই যে এক্সট্রা আনওয়ান্টেড যে প্ল্যান্টগুলি আছে যেগুলি আমাদের দরকার নেই, এদেরকে বলা হয়েছে উইডস। এই প্রোটেকশন ফ্রম উইডস, আমাদের ক্রপসকে এই উইডস হইতে প্রোটেকশন করতে হবে যাতে উইডস এখানে জন্মাতে না পারে। এখানে দেখে নি বজয় কি বলছে, বজয় কি বলছে, হ্যাভ দিস আদার প্ল্যান্টস বিন প্ল্যান্টেড পারপাসফুলি। এই যে আমরা যখন ক্রপ প্রোডাকশন করেছিলাম, যেমন পেডি প্ল্যান্ট বলতে ধান ক্ষেত, আমাদের ধান ক্ষেতের মধ্যে শুধু ধান খেতে থাকবে, কিন্তু আরও যে অন্যান্য প্ল্যান্ট আছে, এই বজয় জানতে চাচ্ছে হ্যাভ দিজ আদার প্ল্যান্টস বিন প্ল্যান্টেড পারপাসফুলি। আরও যে অন্যান্য প্ল্যান্টগুলি এখানে জন্মগ্রহণ করছে, এদেরকেও কি মানে এই প্ল্যান্টেড করা প্রয়োজন না? এদেরকে তো আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন পেডি, আমরা পেডি চাই। বাকি যে প্ল্যান্টগুলো এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলো যেখানে আমাদের পেডি নেই, যেখানে দরকার নেই, এখানে হইলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের পেডির মধ্যে, পেডি ক্ষেতের মধ্যে যাতে এগুলো না হইতে পারে, এগুলো আমাদের কোনো পারপাস নেই। এগুলোর পারপাস হলো আমাদের ক্ষেতের বাইরে। তারপর নিচে দেখে নিচে কী আছে এখানে, ইন এ ফিল্ড, একটি ক্ষেতের মধ্যে, ইন এ ফিল্ড মেনি আদার আনডিজারেবল, মানে অনিচ্ছাকৃত, মেনি আদার আনডিজারেবল প্ল্যান্টস মে গ্রো, যেগুলো অনিচ্ছাকৃতভাবে কতগুলি প্ল্যান্ট গ্রো করে, জন্মগ্রহণ করে ন্যাচারালি, প্রাকৃতিকভাবে, অ্যালং উইথ দ্য ক্রপ, এই ক্রপসের সঙ্গে। দিজ আনডিজারেবল প্ল্যান্টস আর কল্ড উইডস। তো উইডস কি? উইডস হলো আনডিজারেবল প্ল্যান্টস, যে প্ল্যান্টসগুলো আমাদের দরকার নেই। মেন কথা, হোয়াট ইজ উইডস? আনডিজারেবল প্ল্যান্টস ইন আওয়ার ক্রপস ইজ কল্ড উইডস। থরলি তোমাদেরকে মুখস্থ শিখতে হবে, এটি আমাদের মুখস্থ শিখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ ক্রপস? ইন এ ফিল্ড মেনি আদার আনডিজারেবল প্ল্যান্টস মে গ্রো ন্যাচারালি অ্যালং উইথ দি ক্রপ। দিজ আনডিজারেবল প্ল্যান্টস আর কল্ড উইডস। আমরা পেয়ে গেছি হোয়াট ইজ উইডস, তোমরা মুখস্থ শিখবে, থরলি লার্ন করবে এই পয়েন্টে, হোয়াট ইজ উইডস। তারপর এখানে কী বলা হচ্ছে দেখে নিই, এখানে কি বলা হচ্ছে, সাম উইডস
কতগুলি আগাছা, কতগুলি উইডসকে আমরা বলি আগাছা। সাম উইডস ইন্টারফেয়ার ইভেন ইন হারভেস্টিং অ্যান্ড মে বি পয়জনিয়াস ফর অ্যানিম্যালস অ্যান্ড হিউম্যান বিংস। কতগুলি উইড আছে, সাম উইডস ইন্টারফেয়ার ইভেন ইন হারভেস্টিং। যখন আমরা হারভেস্টিং বলতে এই যে যখন আমরা কেটে আনি ফসলগুলোকে, যখন আমরা কেটে আনি তার সঙ্গে এই উইডসগুলো এসে যায়। সাম উইডস ইন্টারফেয়ার ইভেন ইন হারভেস্টিং অ্যান্ড মে বি পয়জনিয়াস, এগুলো বিষাক্ত ফর অ্যানিম্যালস অ্যান্ড হিউম্যান বিংস, বিভিন্ন অ্যানিমেলের জন্য বা মানুষের জন্য। তাহলে আমরা কী দিই, আমরা যখন ক্রপ প্রোডাকশন করেছি, ক্রপ প্রোডাকশন করার পরে তো শেষে আমাদের কী করবে, ক্রপগুলিকে আমাদেরকে কেটে আনতে হবে। ক্রপগুলিকে কেটে আনাকে বলা হচ্ছে হারভেস্টিং। কেটে এনে মাড়াই করা, এই ক্রপগুলি হইতে বীজগুলি আমাদেরকে সরাতে হবে, এটাকে বলা হচ্ছে হারভেস্টিং। যখন আমাদের যদি আগাছা থাকে এই ক্রপসের মধ্যে, প্ল্যান্টসের মধ্যে যদি উইডস থাকে, উইডস বলতে আগাছা, এগুলো আমাদের ক্ষতি করতে পারে এই আমাদের জীবজন্তুর এবং মানুষের, কারণ এগুলা পয়জনিয়াসও হতে পারে। আমাদেরকে মনে রাখতে হবে লাইনটি, সাম উইডস ইন্টারফেয়ার ইভেন ইন হারভেস্টিং অ্যান্ড মে বি পয়জনিয়াস ফর অ্যানিম্যালস অ্যান্ড হিউম্যান বিংস। তারপরে কি বলা হয়েছে এখানে দেখে নিচ্ছে, এখানে কি বলা হয়েছে এটা তোমাদেরকে জানতে হবে। টিলিং বিফোর শোয়িং অফ ক্রপস। আমরা যখন বীজগুলিকে বপন করেছিলাম নার্সারির মধ্যে যখন আমরা বীজগুলিকে বপন করেছিলাম, তার আগে আমরা কী করেছিলাম, মাটিটিকে প্রিপারেশন করেছিলাম, মানে টিলিং করেছিলাম, মাটিগুলিকে উলটপালট করেছিলাম। টিলিং বিফোর শোয়িং অফ ক্রপস হেল্পস ইন আপরুটিং অ্যান্ড কিলিং দ্য উইডস। আমরা যখন টিলিং করি তখন কী বলে, এই রোডগুলি উঠে যায়, এই যে উইডস যেগুলো আছে, আনওয়ান্টেড যে প্ল্যান্টগুলি আছে তাদের রোডসগুলো উঠে যায় এবং মরে যায়, কিলিং অফ উইডস। এই কারণে আমরা টিলিং করি। আমরা শোয়িং করবার আগে, শোয়িং বলতে যখন নার্সারির মধ্যে বীজগুলি আমরা ফেলি, সিডসগুলি জার্মিনেট হওয়ার জন্য, তখন সিডসগুলি ফেলবার আগে আমরা কী করি, মাটিটাকে আমরা কী করি, টিলিং করি। আর টিলিং করলে মানে উলটপালট করি লাঙল দিয়ে, লাঙল মানে প্লাউ দিয়ে করি, দিয়ে করি, ট্র্যাক্টর দিয়ে করি আমরা। এগুলো করার পরে টিলিং করলে কী হয়, এই যে উইডস যেগুলো আছে এগুলি আপরুটিং হয়ে যায়, মানে উইডস আগাছা যেগুলো আছে এগুলো রুটগুলা উঠে যায় এবং মরে যায়। এখানে একথাই বলা হয়েছে, টিলিং আমরা হেল্প করে। টিলিং বিফোর শোয়িং অফ ক্রপস হেল্পস ইন আপরুটিং অ্যান্ড কিলিং অফ উইডস। তারপর এই লাইনটি মুখস্থ শিখতে হবে। দি বেস্ট টাইম ফর রিমুভাল অফ উইডসগুলোতে সব থেকে বেস্ট টাইম, ভালো সময় উইডসগুলোকে সরানোর জন্য ইজ বিফোর দে প্রডিউস ফ্লাওয়ার্স অ্যান্ড সিডস। উইডসগুলো থেকেও ফ্লাওয়ার হয় এবং সিডস হয়। তারা ফ্লাওয়ার আর সিডস বানাইবার আগেই তাদেরকে আমাদের এই ক্রপ থেকে সরাইতে হবে। আমাদের যে ক্রপ ফিল্ড শস্য ক্ষেত যে আছে, শস্য ক্ষেত থেকে আমাদেরকে রিমুভাল করতে হবে, মানে সরাতে হবে, যাতে এই উইডসগুলো হইতে ফ্লাওয়ার এবং সিডসগুলো না হয়। ফ্লাওয়ার এবং সিডস হইবার আগে উইডসগুলোকে সরাতে হবে। এখানে একথা বলা হচ্ছে, দি বেস্ট টাইম ফর দি রিমুভাল অফ উইডস is before they produce flowers and seeds. The best time for the removal of weeds is before they produce flowers and seeds. তারপর কি আছে এখানে বলা হয়েছে, দিস ইজ ডান উইথ দ্য হেল্প অফ কুরফি। আমরা কুরফি দিয়ে আমরা দেখেছিলাম, আমরা এই চ্যাপ্টারের প্রথম দিনে আমরা দেখেছিলাম একটি টুলসের নাম, একটি যন্ত্রের নাম কুরফি দিয়ে আমরা মাটিকে টিলিংও করতে পারি আর এই উইডসগুলোও সরাতে পারি। এগুলো এখানে একথা বলা হচ্ছে, দিস ইজ ডান উইথ দ্য হেল্প অফ এ কুরফির হেল্প নিয়ে আমরা এই কাজটি করতে পারি। তারপর নিচে এখানে একটি মুখস্থ শিখতে মনে রাখতে হবে নামটি, উইডস আর অলসো কন্ট্রোলড বাই ইউজিং সার্টেন কেমিক্যালস কল উইডিসাইডস। কতগুলা কেমিক্যাল আমরা মিক্স করতে পারি এই ক্রপসের মধ্যে, এই শস্য ক্ষেতের মধ্যে ক্রপ ফিল্ডের মধ্যে ধরে আমরা পেডি ক্রপ করেছি। পেডি ক্রপ হলে ধান ক্ষেত,
ধান ক্ষেতের মধ্যে যদি আমরা ছিটিয়ে বা স্প্রে করে দিই কতগুলো কেমিক্যালস, সার্টেন কেমিক্যালস যদি আমরা স্প্রে করে দিই বা ছিটিয়ে দিই, তো তারা কী করবে, তারা কিন্তু তাদেরকে এভাবেই বানানো হয়েছে, তারা ধান ক্ষেতে ধানের কোনো আমাদের যে ধানের ক্ষেত্রে কোনো ক্ষতি করবে না, কিন্তু ধান ক্ষেত ছাড়া আরও অন্যান্য যে গাছগুলো আছে তাদেরকে মেরে ফেলবে। এখানে এই কথায় বলা হচ্ছে উইডস আর অলসো, উইডস বলতে আগাছা, উইডস আর অলসো কন্ট্রোলড বাই ইউজিং সার্টেন কেমিক্যালস কল্ড উইডিসাইডস। এই ধরনের কেমিক্যালকে বলা হয় উইডিসাইডস। তার মানে হোয়াট ইজ উইডিসাইডস? উইডিসাইডস হলো মার্কেটে কিনতে পাওয়া যায় কতগুলো কেমিক্যাল, যেগুলো আমরা ক্ষেতের মধ্যে দিয়ে দিই, শস্য ক্ষেতের মধ্যে। আমাদের যে শস্যটি দরকার এই শস্যটি ছাড়া আরও অন্যান্য যে গাছগুলি আছে যদি এগুলা নষ্ট হয়ে যায়, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। লাইক 2,4-D, একটি উইডিসাইডের নাম হলো 2,4-D। মার্কেটে গিয়ে আমরা কিনতে পারবো, যেখানে যে সমস্ত দোকানে এগুলি পাওয়া যায়, যে আমাদেরকে একটি 2,4-D দেও, 2,4-D, তারা বুঝে নেবে এটি হলো একটি উইডিসাইডস। এই ফার্মারে কৃষকে উইডসগুলোকে নষ্ট করতে চায়, তার ক্ষেত্রে মধ্যে যে উইডসগুলো আছে এই উইডসগুলোকে নষ্ট করতে চায়, সেই কারণে আমার দোকান থেকে 2,4-D কেনার জন্য এসেছে আমার দোকানে 2,4-D। তারপর কি বলা হচ্ছে, দিজ আর স্প্রেড ইন দি ফিল্ড টু কিল দ্য উইডস। এগুলো ক্ষেত্রের মধ্যে স্প্রে করে দেওয়া হয়, অনেক ধরনের মেশিন আছে, আমরা দেখবো মেশিন দিয়ে স্প্রে করে দেওয়া হয়। আমরা দেখে নিই, উপরে একটা ছবি আছে, এখানে প্রথমে দেখেছিলাম, এখানে দেখে নেব কী করছে, স্প্রে করছে। তার পিছন এখানে এই যে ফার্মার কী করছে, স্প্রেইং উইডিসাইডস। তার এই যে সিলিন্ডারের মতো জিনিস আছে, এটির ভিতরে কী আছে, কেমিক্যাল আছে। কেমিক্যালটা কি, কেমিক্যালটা হলো উইডিসাইড। এরকমও হইতে পারে 2,4-D, তার উইডিসাইডটির নাম হইতে পারে 2,4-D বা অন্যান্য। হ্যাঁ, এই মেশিনের সাহায্যে স্প্রে করে দিচ্ছি এই গাছগুলির উপরে। কারণ কীভাবে উইডিসাইড দেওয়া হয়, উইডিসাইড স্প্রে করে দেওয়া হয়। তারপরে আমাদেরকে এখানে আবার মুখস্থ শিখতে হবে, কি বলা হয়েছে, দি উইডিসাইডস আর ডাইলুটেড উইথ ওয়াটার। এগুলো জলের সঙ্গে মিক্সড করতে হয়, মিক্সড করে একটু পাতলা করতে হয়। ডাইলুটেড বলতে পাতলা করতে হয়, ডাইলুটেড উইথ ওয়াটার টু এক্সটেন্ড রিকোয়ার্ড অ্যান্ড স্প্রেড ইন দ্য ফিল্ডস উইথ স্প্রেয়ার। এই যে ফার্মার একটু কৃষক দেখেছিলাম উপরে, তার পিঠের মধ্যে যে জিনিসটা আছে এটি হলো স্প্রেয়ার। হাতের মধ্যে একটা স্প্রেয়ার আছে, এই স্প্রেয়ার মধ্যে আর পিঠে যে সিলিন্ডারটা আছে সিলিন্ডারের ভিতরে আছে উইডিসাইড, তার হাতে আছে স্প্রেয়ার। উইডিসাইড থেকে পাইপের মধ্যে স্প্রেয়ার আছে, স্প্রেয়ার দিয়ে সে দিচ্ছে। কী বলা হচ্ছে, দি উইডিসাইডস আর ডাইলুটেড উইথ ওয়াটার। এই দোকান থেকে কেনার পরে উইডিসাইডগুলোকে এনে জলের সঙ্গে মিক্সড করে আরও পাতলা করেছে, টু দি এক্সটেন্ট রিকোয়ার্ড অ্যান্ড স্প্রেড ইন দ্য ফিল্ডস উইথ স্প্রেয়ার। এগুলোকে এভাবে পাতলা করে বেশি করে তারপর জলের মধ্যে দিতে হয়, বা পাউডার ফর্মে অনেক সময় কিনতে পাওয়া যায়। এই পাউডারগুলোকে এনে জলের মধ্যে মিক্সড করতে হয়, এখানে কথাই বলা হয়েছে। The weedicides are diluted with water to the extent required and sprayed in the fields with a sprayer. তোমাদের যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছে, কোনো জায়গাতে বেশি পাতলা করে দিতে হয়, কোনো জায়গাতে একটু ঘন করে দিতে হয় এই জলের মধ্যে। এখানে যে কথাই বলা হচ্ছে ডাইলুটেড বলতে পাতলা করে, ডাইলুটেড উইথ ওয়াটার টু দ্য এক্সটেন্ট রিকোয়ার্ড। তোমার যতক্ষণ দরকার, ডাইলুটেড উইথ ওয়াটার টু দি এক্সটেন্ট রিকোয়ার্ড। তুমি যদি মনে করো এখানে বেশি হয়েছে, বেশি দরকার, তাহলে তুমি কম জল মেশাবে। যদি মনে করো এখানে কম আছে, তো অল্প বেশি করে জল মেশাবে, পাতলা বেশি করবে। একথা বলছে টু দি এক্সটেন্ট রিকোয়ার্ড, তোমার যতটুকু দরকার মনে হয়। তারপর এখানে আবার দেখি বজো কি আবার প্রশ্ন করছে। বজো সবসময় তো ইম্পর্টেন্ট প্রশ্ন করে, আমরা দেখেছিলাম, তোমরাও এভাবে প্রশ্ন করবে। কি বলছে, ডু উইডিসাইডস হ্যাভ এনি এফেক্ট অন দ্য পারসন হ্যান্ডলিং দ্য উইডিসাইড স্প্রেয়ার? যে মানুষগুলাই উইডিসাইড ব্যবহার করে, তারা হাত দিয়ে যারা স্প্রে করে, তাদের কি কোনো ক্ষতি করতে পারে? ডু দ্য উইডিসাইডস হ্যাভ এনি এফেক্ট? উইডিসাইডে কি কোনো এফেক্ট করে, কোনো ক্ষতি করে অন দ্য পারসনস, এই সমস্ত মানুষের যারা হ্যান্ডলিং দ্য উইডিসাইড স্প্রেয়ার, যারা উইডিসাইডকে স্প্রেয়ার মধ্যে নিয়ে গাছের মধ্যে দেয়। মানে উপরে যে ফার্মারটি আছে, ফার্মারটির কথা বলা হচ্ছে। যে মানুষরা
যে মানুষরা উইডিসাইডকে হাতে নিয়ে স্প্রে করে তাদের কি উইডিসাইডে কোনো ক্ষতি করে? অবশ্যই ক্ষতি করবে। তাদেরকে সাবধানে থাকতে হবে, মুখ ডেকে রাখতে হবে। আমরা দেখে নিই মানুষরা মুখ ডেকেছিল কি না। হ্যাঁ, মুখ ডেকেছিল, ভালো করে দেখে নাও, মুখ ডেকেছিল যাতে এই শ্বাসগুলি তার ভিতরে না ঢুকতে পারে। খুব সাবধান থাকতে হয়। এগুলো সব জেনে, যারা জানে কিভাবে স্প্রে করতে হবে, সতর্কতা সব জেনে তাদেরকে কাজগুলো করা উচিত। না জেনে উইডিসাইড ব্যবহার করা ঠিক নয়। স্প্রেইং অফ উইডিসাইডস মে অ্যাফেক্ট দ্য হেলথ অফ ফার্মার্স। উইডিসাইড যারা স্প্রে করে যে ফার্মার দেয়, তারা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। দে শুড কভার দেয়ার নোজ, তারা তাদের নাককে কভার করা দরকার। অ্যান্ড মাউথ, এবং মুখকে, নাক এবং মুখকে কভার করে রাখা দরকার। উইথ এ পিচ অফ ক্লথ, একটি কাপড়ের টুকরা দিয়ে। ডিউরিং স্প্রেইং অফ দিস কেমিক্যালস, যে টাইমে এই কেমিক্যালসগুলা তারা স্প্রে করে, তাদের নাক এবং মুখে একটি কাপড় দিয়ে ডেকে রাখা উচিত যখন তারা এগুলি ব্যবহার করে, স্প্রে করে। দে শুড কভার দেয়ার নোজ অ্যান্ড মাউথ, দে শুড কভার দেয়ার নোজ অ্যান্ড মাউথ উইথ এ পিচ অফ ক্লথ ডিউরিং স্প্রেইং অফ দিস কেমিক্যালস। আমরা বুঝে গেছি সবাই। এখন আমরা আসবো হারভেস্টিং। আমরা অনেক ক্রপ প্রোডাকশন করেছি, এখন তো এগুলোকে আমাদেরকে কেটে, এই দেখেন এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটি কি? এটি হলো শিকল। এই ছবিটি কি? এটি হলো একটি শিকল, লেখা আছে নিচে, ছবিটির নিচে লেখা আছে এটি কি? এটি হলো একটি শিকল। এই শিকল দিয়ে এই শস্যগুলিকে কেটে আনা হয়। এই শস্যকে কেটে আনাকে বলা হচ্ছে হারভেস্টিং। আমাদেরকে মুখস্থ শিখতে হবে, হোয়াট ইজ হারভেস্টিং। এখানে লেখা আছে হারভেস্টিং অফ এ ক্রপ ইজ অ্যান ইম্পর্টেন্ট টাস্ক। যে কোনো ক্রপকে হারভেস্টিং করা সব থেকে একটি ইম্পর্টেন্ট টাস্ক। দি কাটিং অফ ক্রপস আফটার ইট ইজ ম্যাচিউর, ক্রপকে আমরা কোন সময় কেটে আনি? যখন ক্রপটি ম্যাচিউর হয়ে যাবে, যখন আমার কাজ হয়ে যাবে, তার থেকে যে জিনিসটা আমরা পাওয়ার পেয়ে গেছি, ইজ কল হারভেস্টিং। যে কেটে আনি তখন ম্যাচিউর ক্রপটাকে কেটে আনি, এটাকে বলা হচ্ছে হারভেস্টিং। ম্যাচিউর না হওয়ার আগে আমরা কাটবো না। এখানে মুখস্থ শিখে নেবে, হারভেস্টিং অফ এ ক্রপ ইজ অ্যান ইম্পর্টেন্ট টাস্ক। The cutting of crop after it mature is called harvesting. The cutting of crop after it is mature is called harvesting. What is harvesting হয়ে গেল? The cutting of crop after it is mature is called harvesting. তারপর নিচে কি বলা হয়েছে? It usually takes 3 to 4 months ফর সিরিয়াল ক্রপস টু ম্যাচুর। আমরা যদি সিরিয়ালসের ক্রপ লাগাই, যেমন ধান গাছ লাগাই, গম গাছ লাগাই, এগুলো সিরিয়ালস। ধান গাছ, গম গাছ, এগুলো হলো সিরিয়াল ক্রপস। সিরিয়াল ক্রপস আমরা লাগাই, তখন 3 থেকে 4 মাস লাগবে এগুলা এই ম্যাচুর হইতে। এখানে একথাই বলা হয়েছে, ইট ইউজুয়ালি টেক্স 3 to 4 months ফর এ সিরিয়াল ক্রপ টু ম্যাচুর। তারপর নিচে দেখে নিই এই লাইনগুলো কী বলেছে এখানে। Harvesting in our country is either done manually by sickle or by a machine called harvester. আমাদের দেশের মধ্যে হারভেস্টিং করা হয় শিকল দিয়ে। এটি হলো একটা শিকলের ছবি। যদি হাতে হাতে আমরা হারভেস্টিং করি তাহলে আমরা শিকল ব্যবহার করি, আর কোনো সময় মেশিন দিয়ে আমরা শস্যকে কেটে নিই, মেশিন দিয়ে। এই সমস্ত মেশিনকে বলা হয় হারভেস্টার। এখানে একথাই বলা হয়েছে, harvesting in our country is either done manually by sickle or by machine called harvester. In the harvested আমরা যে ক্রপগুলোকে কেটে আনি, এগুলোকে এখন কী করতে হবে? The grain seeds need to be separated. The grains, এই যে ধান ক্ষেতের মধ্যে যে ধানগুলো লেগেছিল, ধানগুলোকে বলা হচ্ছে গ্রেনস। গম ক্ষেতের মধ্যে যে গমগুলা, হুইটের মধ্যে যে হুইট প্ল্যান্টের মধ্যে যে হুইটগুলো লেগে আছিল, এদেরকে বলা হচ্ছে গ্রেন। দি গ্রেন সিড নিডস টু বি সেপারেটেড। এখন তো আমাদের এই যে পেডি ক্রপ হইতে, আমাদেরকে ধান গাছ হইতে ধানগুলোকে সরাতে হবে, গ্রেনসগুলোকে সেপারেট করতে হবে। এখানে একথা বলা হয়েছে, দি গ্রেন সিডস নিড টু বি সেপারেটেড
সেপারেট করতে হবে। আমরা দেখে নিই। আচ্ছা, এখানে উপর আমরা পেয়েছিলাম উইডিসাইডস, আমাদের আমাদের শস্য ক্ষেত্রে। এখানে দেখেন এই জিনিসটা তোমরা মনে রাখবে। উইডিসাইডস মানে কি, কতগুলো কেমিক্যাল আমরা বলি উইডিসাইড, যেমন নাম কি টু-4, এগুলো কী করে টু কিল উইডস, উইডসকে মেরে ফেলে। উইডস কি, উইডস হলো আগাছা। কতগুলো প্ল্যান্টকে বলা হচ্ছে উইডস, যে প্ল্যান্টগুলো আমাদের দরকার নেই, আমাদের ক্রপসের মধ্যে মধ্যে এই সমস্ত প্ল্যান্ট হয়ে গেছে, তাদেরকে মারার জন্য আমরা ব্যবহার করি যে মেডিসিন, মেডিসিনটা হলো উইডিসাইডস। উইডিসাইডস হলো মেডিসিন। আর পেস্টিসাইড কি, কোনো সময় পেস্টিসাইড আমরা ইউজ করি, এগুলো হলো অর্গানিজমস লাইক র্যাটস, ইনসেক্ট। কতগুলো অর্গানিজমকে বলা হচ্ছে পেস্টিসাইডস। এরা কি র্যাটস বা ইনসেক্ট, এরা কী করে আমাদের শস্যের ক্ষতি করে। কোনো কোনো সময় শস্য ক্ষেতের মধ্যে র্যাটস আছে, বিভিন্ন ধরনের ইনসেক্ট, কীট পতঙ্গ, পাখি শস্যকে নষ্ট করে ফেলে, তখন এদেরকে কী বলা হচ্ছে পেস্টিসাইডস। উইডিসাইডস এবং পেস্টিসাইডস তোমরা বুঝে গেছো। এখানে আবার দেখো ডেফিনেশনও দেওয়া আছে উইডিসাইডসের, তো লাগবে না, আমি লিখে নিয়েছি নিচে। এখন আমরা গেছিলাম হারভেস্টিংয়ে। হারভেস্টিংয়ে কী দেখেছিলাম, দি গ্রেন সিড নিড টু বি সেপারেটেড। আমরা দেখেছিলাম এখানে দি গ্রেন সিডস নিড টু বি সেপারেট। এই যে গ্রেনসগুলা, এখন তাদেরকে আমাদের ধান গাছ হইতে ধানগুলিকে আমাদের সেপারেট করতে হবে। নিডস টু বি সেপারেটেড ফ্রম দ্য চাফ। চাফ বলতে এখানে যেমন ধান গাছটিকে বলা হচ্ছে চাফ, CHAFF। এই চাফ হইতে আমাদের গ্রেনসটাকে সেপারেট করতে হবে। দিস প্রসেস ইজ কল্ড থ্রেসিং। থ্রেসিং মানে কি, থ্রেসিং হলো একটা প্রসেস, যে প্রসেসে চাফ, CHAFF, চাফ হইতে, যে প্রসেসে চাফ হইতে গ্রেনসটাকে সেপারেট করা হয়। চাফ, চাফ মানে কি, যেমন ধান গাছটি বা পেডি গাছটি, যে গাছের মধ্যে গ্রেন হয়েছে, এই গাছটি হইতে গ্রেনসটাকে সেপারেট করতে হবে। এই যে প্রসেসটা, যে বিভিন্ন প্রসেসে আমরা সেপারেট করি, এই প্রসেসটার নাম হলো থ্রেসিং। আসতে পারে হোয়াট ইজ থ্রেসিং। থ্রেসিং ইজ এ প্রসেস ইন হুইচ উই সেপারেট দ্য গ্রেনস ফ্রম চাফস। ঠিক আছে, থ্রেসিং হলো একটি প্রসেস, যে প্রসেসে আমরা গ্রেনসকে চাফ হইতে সেপারেট করি। What is threshing? The grain seeds need to be separated from the chaff. This process is called threshing. What is threshing? The grain seeds need to be separated from the chaff. This process is called threshing. হয়ে গেল 4 নম্বর কোয়েশ্চেনের সির আনসার। হোয়াট ইজ থ্রেসিং, মুখস্থ শিখবে, এখানে কোনো কথা নেই থ্রেসিং। তারপর এখানে কী লেখা আছে নিচে দেখেন, একটু ডট ডট দেওয়া আছে এখানে। দিস ইজ ক্যারিড আউট উইথ দি হেল্প অফ এ মেশিন কল কম্বাইন। একটা মেশিন দিয়ে আমরা এই সেপারেট করতে পারি। এই মেশিনের নাম কি, কম্বাইন। কম্বাইন একটা মেশিন আছে, এই মেশিন দিয়ে আমরা সেপারেট করতে পারি। আরও আমরা হাত দিয়ে করতে পারি, কিন্তু অনেক সময় লাগে। আর কম্বাইন মেশিন দিয়ে আমরা সেপারেট করতে পারি। আমাদের সেপারেট করাটাকে বলা হচ্ছে থ্রেসিং। থ্রেসিং মানে কি, গ্রেনসগুলোকে সেপারেট করা। থ্রেসিং মানে কি, থ্রেসিং মানে হলো গ্রেনসগুলোকে চাফ হইতে সেপারেট করা, এটাকে এই প্রসেসটাকে বলা হচ্ছে থ্রেসিং। আমরা মেশিন দিয়ে থ্রেসিং করতে পারি, যে মেশিন দিয়ে করি মেশিনটির নাম হলো কম্বাইন, COMBIN, কম্বাইন। নিচে আমরা একটা মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিনের নাম কি, মেশিনের নাম হলো কম্বাইন। এই যে মেশিনটা আছে, এই মেশিনটির নাম কি, এই মেশিনটির নাম হলো কম্বাইন। এই মেশিনটি দিয়ে আমরা গ্রেনসগুলোকে সেপারেট করতে পারছি। এই মেশিনটি দেখছি আমরা, এই যে এই জায়গাটা আমরা দেখছি মেশিনটি কী করেছে, এই যে ধান গাছগুলো আছে এরকম, এগুলোকে চাফ কেটে নিয়েছে। পুরা ধান গাছটা হয়তো অর্ধেক তারা বা হাফ থেকে একটু উপরে দিকে কম বা হাফ ধরনের কেটে নিয়েছে, উপরে যে যেখানে গ্রেনস আছে। এই যে এটির নাম হয়ে গেল চাফ। এখানে কী আছে, এটি চাফ কেটে নিয়েছে, নিয়ে এটা এখানে দিয়েছে। এখানে মেশিনে কী করেছে, আবার গ্রেনসগুলোকে সেপারেট করেছে। এখানে এসে গিয়ে আবার এগুলো পড়বে। ঠিক আছে, এখানে পাশে অন্য একটি গাড়ি থাকবে, যে গাড়ির মধ্যে ট্রাকের মধ্যে এসে অটোমেটিকলি পড়বে গ্রেনসগুলো, আবার ট্রাকটি নিয়ে এসে যাবে। তাহলে এটি কি, এটি হলো কম্বাইন। কম্বাইন কি, কম্বাইন হলো একটা মেশিন,
যে মেশিনে আমরা থ্রেসিং করতে পারি, মানে চাপস হইতে আমরা গ্রেনসগুলোকে সেপারেট করতে পারি। নিচে আমরা দেখি ও কি বলছে দেখিনি পাহেলিকায়। আফটার হারভেস্টিং, যখন আমরা হারভেস্ট করে নেব, কেটে নেব, সামটাইমস স্টাবস আর লেফট ইন দ্য ফিল্ড। এই গাছের যে অনেকগুলি অংশ লেগে থাকে গাছের রোটের সঙ্গে, মানে রোডটা থাকে মাটির নিচে থাকে এবং মাটির নিচে অল্প থাকে, এটাকে বলা হচ্ছে স্টাবস। আফটার হারভেস্টিং সামটাইমস স্টাবস আর লেফট ইন দ্য ফিল্ড, ফিল্ডের মধ্যে এগুলো থাকে, হুইচ আর বার্নড বাই ফার্মার যারা আছে তারা এগুলিকে আগুনে জ্বালিয়ে দেয়, শুকানোর পরে এগুলি আগুনে জ্বালিয়ে দেয়। পাহেলি ইজ ওয়ারিড, পাহেলি আশ্চর্য হয়েছে। শি নোজ, সে জানে, দ্যাট ইট কোজেস পলিউশন, সে জানে এগুলো তো পলিউশন করবে, আমাদের অ্যাটমসফিয়ারের যে ওয়েদার আছে ওয়েদারকে নষ্ট করে দেবে, আমাদের যে বায়ু আছে চতুর্দিকে বায়ুটাকে নষ্ট করে দেবে, পলিউশন করে দেবে। ইট মে অলসো ক্যাচ ফায়ার অ্যান্ড ড্যামেজ দ্য ক্রপস লাইং ইন দ্য ফিল্ড, এই পাশের ফিল্ডে বা আরও যে এই কাটা হয়নি এরকম যে ক্রপস আছে এগুলোকে ড্যামেজ করে ফেলবে। তাহলে কেড়ে এই স্টাফগুলোকে এভাবে আগুনে জ্বালিয়ে দেয়। পাহেলি জানতে চাচ্ছে যে এই যে স্টাফ যেগুলো কাটার পরে যে স্টাফ থাকে, স্টাফকে এই ফার্মারটা কী করে বার্ন জ্বালিয়ে দেয়, বার্নড বাই ফার্মার্স। পাহেলি বলছে এগুলো কেন করছে, এগুলো তো আমাদের পলিউশন করবে, এই আগুন জ্বালালে তো পলিউশন করবে, তাছাড়া আমাদের দ্বারের কাছে যে ক্ষেতগুলো আছে তাদের ক্ষতি করবে, ড্যামেজ দ্য ক্রপস লাইং ইন দ্য ফিল্ড। তাহলে আমরা অবশ্যই পরে পাবো, ক্ষতি করবে কি না করবে, ভালো করবে, আমরা পরে পাবো এগুলি। আমরা দেখেন এখানে কি বলা হয়েছে, উইনোয়িং অ্যাক্টিভ প্রসেস। ফার্মার্স উইথ স্মল হোল্ডিংস অফ ল্যান্ড do the separation of grain and chaff by winnowing. ফার্মার্সরা কী করে, ফার্মার্স উইথ স্মল হোল্ডিংস অফ ল্যান্ড, যারা অল্প শস্য ক্ষেত করে, স্মল হোল্ডিংস অফ ল্যান্ড ডু সেপারেশন অফ গ্রেনস অ্যান্ড চাফস বাই উইনিং, তারা উইনোয়িং পদ্ধতিতে তারা সেপারেট করে এই যে এই গ্রেনসগুলোকে। উইনোয়িং পদ্ধতি কি, নিচে আমরা দেখতে পাচ্ছি এই পদ্ধতিতে এখানে কোনো মেশিন নেই, এটি ফার্মারটা নিজেই বানিয়ে ফেলেছে। এটা হলো উইনোয়িং মেশিন, এই মেশিনটির নাম হয়েছে উইনোয়িং মেশিন। এখানে কোনো পেট্রোল লাগবে না, ডিজেল লাগবে না, ইঞ্জিন লাগবে না, এটা ফার্মারটা নিজে বানিয়েছে। এই মেশিনের সাহায্যে এখানে বাড়ি মারলে এখান থেকে গ্রেনসগুলো নিচে পড়ে যায়, নিচে পড়ে এখানে জমে। তো এটাকে বলা হচ্ছে ম্যানুয়ালি, মানে ফার্মারটা নিজেই উইনোয়িং পদ্ধতিতে সেপারেট করে। তোমাদের আসতে পারে হোয়াট ইজ উইনোয়িং। Farmers with small holding of land do the separation of grains and chaff. Separation of grain and chaff by winning. যখন ফার্মারটা অল্প ক্ষেত করে তখন তারা কী করে, তাদের সেপারেশন অফ গ্রেনস তো সেপারেশন করতেই হবে, চাফ হইতে গ্রেনসগুলোকে সেপারেশন তো করতেই হবে। যখন তারা অল্প ক্ষেত করে তখন তারা যে পদ্ধতিতে সেপারেশন করে এই পদ্ধতিটির নাম হলো উইনিং। আর যখন বেশি পরিমাণে করে, উপরে আমরা দেখেছিলাম একটা পদ্ধতি থ্রেসিং পদ্ধতিতে মেশিন দিয়ে গ্রেনসগুলোকে সেপারেট করে। আর উইনোয়িং পদ্ধতিতে যারা অল্প ক্ষেত করে হাত দিয়ে তারা একটা মেশিন বানিয়ে এই মেশিনের সাহায্যে তারা সেপারেট করে গ্রেনসগুলোকে এবং চাফসগুলোকে। এই পদ্ধতিকে বলা হচ্ছে উইনোয়িং। হোয়াট ইজ উইনোয়িং? ফার্মার্স উইথ স্মল হোল্ডিংস অফ ল্যান্ড do the separation of grain and chaffs by winnowing. হয়ে গেল উইনোয়িং। তারপর এই পৃষ্ঠাটি আমরা ডান দিকে একটু দেখে নিই, এখানে কি লেখা আছে, হারভেস্ট ফেস্টিভ্যাল। আমরা যখন হারভেস্টিং করি তখন আমাদের একটা ফেস্টিভ্যাল আমরা করি। এই ফেস্টিভ্যালকে করা হয় মানে এক ধরনের পূজা করে আমরা এই হারভেস্টিং স্টার্ট করি। এই ধরনের পূজাকে, এই ধরনের উৎসবকে বলা হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল। আমরা হারভেস্ট ফেস্টিভ্যাল আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে হারভেস্ট ফেস্টিভ্যাল করা হয় বিভিন্ন নামে। আমাদের আসামে বিহু
একটি হারভেস্ট ফেস্টিভ্যাল, আরও অনেক ফেস্টিভ্যাল আছে, আমরা দেখে নিয়ে নিচ্ছে কী বলা হয়েছে। এখানে কয়েকটি লাইন আন্ডারলাইন করেছি। স্পেশাল ফেস্টিভ্যালস অ্যাসোসিয়েটেড উইথ দ্য হারভেস্ট সিজন আর পোঙ্গাল, একটা ফেস্টিভ্যালের নাম কি পোঙ্গাল, একটা বৈশাখী, একটা হোলি, দিওয়ালি, নবান্না অ্যান্ড বিহু। এই যে ফেস্টিভ্যালগুলো কি, এগুলো হলো হার্বাল ফেস্টিভ্যাল। একটা ফেস্টিভ্যালের নাম কি, বাকি প্রশ্ন আসতে পারে কয়েকটি হার্বাল হারভেস্টিং ফেস্টিভ্যালের নাম বলো, হারভেস্টিং ফেস্টিভ্যালস। তো নাম কি বলবে, পোঙ্গাল। পোঙ্গাল একটা ফেস্টিভ্যাল, এটা আমার আসামে নেই, এটি পাঞ্জাবিরা করে। তারপর বৈশাখী, আমরা যারা বাঙালি একটি পূজা করি বৈশাখী। তারপর হোলি, একটি হোলি এসে গেছে, তার মানে হারভেস্টের সময় এসে গেছে। দিওয়ালি, তারপর নবান্ন, তারপর বিহু, এক ধরনের পূজা পার্বণ করে তারপর গিয়ে হারভেস্টিং স্টার্ট হয়, এটাকে বলা হয়েছে বিহু ফেস্টিভ্যাল। তাহলে এগুলো হলো হারভেস্ট ফেস্টিভ্যাল। এখানে শেষ হয়ে যাবে স্টোরেজ, এখানে গিয়ে আমাদের শেষ হবে। আমরা তো এখন ধানগুলো, এখন আমরা ক্রপগুলো কেটে নিচ্ছি, এখন আমাদেরকে ভালো করে স্টোর করে রাখতে হবে। আমরা দেখে নিই স্টোরেজ কী বলা হচ্ছে। হারভেস্ট করার পরে আমাদেরকে স্টোরেজ, এখানে স্টোর করে রাখতে হবে গ্রেনসগুলোকে। কী বলা হয়েছে এখানে, হারভেস্টেড গ্রেনস হ্যাভ মোর ময়েশ্চার, এগুলোর সঙ্গে কি ময়েশ্চার থাকে, যেগুলোকে আমরা চাফস হইতে গ্রেনসগুলোকে সেপারেট করেছি থ্রেসিং এবং উইনিংয়ের হেল্প নিয়ে। থ্রেসিং এবং উইনিং পদ্ধতিতে আমরা গ্রেনসগুলোকে সেপারেট করেছি। এই গ্রেনসগুলোর সঙ্গে অনেক ময়েশ্চার বলতে জল থাকে। If freshly harvested grains are stored without drying, they may get spoiled or attacked by organisms, making them unfit for use or for germination. যদি আমরা ভালো করে না শুকিয়ে, উইদাউট ড্রাইং বলতে ভালো করে না শুকিয়ে এই গ্রেনসগুলোকে যদি আমরা কোনো একটা জায়গাতে জমা করে রাখি, স্টোর করে রাখে, তাহলে এগুলো কী হবে, গেট স্পয়েলড, এগুলা নষ্ট হয়ে যাবে। এগুলোকে খেয়ে অ্যাটাক করবে বিভিন্ন অর্গানিজমে, ইঁদুর আসবে, তেলাপোকা আসবে, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আসবে। মেকিং দ্যাম আনফিট ফর ইউজ, এগুলো তখন আমরা আর ব্যবহার করতে পারবো না, খেতে পারবো না। এবং এই সমস্ত গ্রেনসগুলোকে আমরা জার্মিনেশনও করতে পারবো না, যে এই গ্রেনস থেকে আমরা আবার বীজ বের করব, সিডলিংস বানাবো, জার্মিনেট করবো, এগুলো আমরা করতে পারবো না। তার মানে কি, আমাদেরকে গ্রেনসগুলোকে ভালো করে শুকিয়ে রাখতে হবে। এই ভেজা থাকলে আমরা এগুলোকে স্টোর করে রাখতে পারবো না। এখানে এই কথাই বলা হয়েছে, ইফ freshly harvested grains are stored without drying, they may get spoiled or attacked by organisms, making them unfit for use or for germination. তার মানে আমাদেরকে ড্রাই করে রাখতে হবে। এখানে আবার পাহেলি কি বলছে দেখে নিই। পাহেলি বলছে, আমি দেখেছিলাম, my mother putting some dried neem leaves in an iron drum containing wheat. I wonder why. আমি আশ্চর্য হলাম, why? পাহেলি বলছে আমার মায় দেখেছে কতগুলি নিম লিভস, নিমের পাতা রেখেছে। কোথায় রেখেছে? আয়রন ড্রাম, এরকম একটা ড্রাম আছে, আয়রন ড্রাম, লোহার একটি ড্রাম আছে এরকম। এই ড্রামের মধ্যে কী ছিল? কন্টেইনিং হুইট, গম আছিল এই এর মধ্যে গম আছিল। এখানে কতগুলো নিম পাতা রেখে দিয়েছে। আমি আশ্চর্য হলাম, হয় কেন এগুলো রেখে দিয়েছে? উত্তর কী হবে, এগুলো রেখে দিয়েছে যাতে কীট পতঙ্গ এখানে না যেতে পারে, গিয়ে এগুলোকে নষ্ট না করতে পারে, পোকামাকড় কীট পতঙ্গ যদি না যায়। নিম পাতা একটা মেডিসিনের মতো কাজ করবে। এখানে আমি একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো গ্রেন স্টোর করে রেখেছে। এভাবে গ্রেনসগুলোকে স্টোর করে রাখাকে বলা হয় সিলস ফর স্টোরেজ অফ গ্রেনস। বিভিন্ন ধরনের ড্রাম বানিয়েছে, এরকম ড্রাম বানিয়েছে। এগুলোর মধ্যে এই অনেক ধরনের গ্রেনস আছে। ধরে নিতে পারো চাল, এভাবে স্টক করে রাখে, চাল, গম, তারপর বিভিন্ন ধরনের সিরিয়াল, পালসেস, ডাল, কত কিছু আছে। এরা এইভাবে বিভিন্ন ড্রাম বানিয়ে তারা এগুলাকে
হাজার হাজার শো ড্রাম বানিয়ে এগুলোকে স্টক করে রাখে। এগুলোকে বলা হয় সিলস অফ স্টোরেজ গ্রেনস। গ্রেনসগুলোকে রেখেছে এগুলো হলো সিলস। এভাবে রাখাকে বলা হয় সিলস। সিলস ফর স্টোরেজ অফ গ্রেনস, এগুলো সিলস বানিয়ে রেখেছে। আর অনেকে এভাবে রেখে বিশাল বড় গোডাউন বানিয়েছে, বিশাল বড় বিল্ডিং বানিয়ে তার মধ্যে পাটের যে বস্তা আছে, পাটের বস্তার মধ্যে এভাবে গ্রেনসগুলো ভরিয়ে ভরিয়ে এভাবে লাইন লাগে, কোনো একটি লাইন লাগিয়েছে, এখানে গ্যাপ আছে, তারপর এখানে একটা লাইন লাগিয়েছে, আবার গ্যাপ আছে, আবার এখানে একটা লাইন লাগিয়েছে, এভাবে লাইন লাগিয়ে বস্তার মধ্যে এভাবে বস্তাগুলি জিপ করে রাখে। আবার তার মধ্যে আলু বাতাসও ঢুকবে, বিভিন্ন ধরনের মেডিসিন স্প্রে করে রাখা হয় এই সমস্ত গোডাউনের মধ্যে। তখন অনেক দিন এগুলো ভালো থাকে, নষ্ট হয় না। এটাকে কী বলা হচ্ছে? স্টোরেজ অফ গ্রেনস ইন গার্নি ব্যাগস ইন গ্রানারিজ। এটা কি? এই বিল্ডিংটি হলো একটি গ্রানারিজ। এখানে গার্নি ব্যাগ আছে, গার্নি ব্যাগের ভিতরে কী রেখেছে? গ্রেনস রেখেছে। গ্রেনস বলতে দানাগুলি বা শস্যগুলিকে রেখেছে। কোথায় রেখেছে? গার্নি ব্যাগস রেখেছে। পাটের যে ব্যাগগুলা, পাটের বস্তাগুলোকে বলা হচ্ছে গার্নি ব্যাগসের মধ্যে রাখা হচ্ছে গ্রানারিজ। তার মানে আমরা কী দেখেছি? আমরা স্টোরেজ করে কোথায় রাখি? আমরা হারভেস্টিংয়ের পরে ক্রপগুলোকে গ্রানারিজে রাখি, গ্রানারিজ বা সিলসে রাখি। সিলস বা গ্রানারিজে রাখি। এখানে কী বলা আছে দেখেন, এই ফার্মার্স স্টোর গ্রেনস ইন জুট ব্যাগস অর মেটালিক বিনস। উপরে আমরা দেখেছিলাম সিলসের যে ড্রাম বানিয়ে রেখেছে, এগুলো মেটাল দিয়ে, আর ব্যাগ পাটের বস্তার মধ্যে রাখা হয়। হাউএভার লার্জ স্কেল স্টোরেজ অফ গ্রেনস ইজ ডান ইন সিলস অ্যান্ড গ্রানারিজ। যখন বেশি পরিমাণে যখন রাখা হয় গ্রেনসগুলোকে, তখন সিলস বানিয়ে রাখে বা গ্রানারিজ বানিয়ে রাখে। সিলস বা টু প্রটেক্ট দেম ফ্রম পেস্টস লাইক র্যাটস অ্যান্ড ইনসেক্ট। র্যাটস অ্যান্ড ইনসেক্টকে কী বলা হয়? পেস্টস। র্যাটস অ্যান্ড ইনসেক্টকে বলা হয়েছে পেস্টস। তারা গ্রানারিজের মধ্যে আর সিলস বানিয়ে রাখলে তারা পেস্টসে তাদেরকে কিছু করতে হবে। পেস্ট কি আমরা আগে পড়েছিলাম, এই যে ইঁদুর, কীটপতঙ্গ, এগুলো হলো পেস্ট। আমরা এখানে উপরে একটা ডেফিনেশন লিখেছিলাম, এখানে ভুল লিখেছিলাম একটা জিনিস, এখানে লিখে ফেলেছিলাম পেস্টিসাইড হবে না, এটা হবে পেস্টস। এটা কী হবে? এই লেখাটি নাই, এটি নাই। পেস্ট মানে কি? PEST। পেস্ট মানে হলো অর্গানিজম, যেমন র্যাট, ইনসেক্ট। র্যাট বা ইনসেক্ট এদেরকে বলা হয় পেস্ট, এরা হলো অর্গানিজম। আর এই র্যাট এবং ইনসেক্টকে মারার জন্য যে ধরনের মেডিসিন বা কেমিক্যাল ব্যবহার করি, এই কেমিক্যালগুলোকে বলা হয়েছে পেস্টিসাইড। এই কেমিক্যালগুলো হলো পেস্টিসাইড। তো র্যাটস এবং ইনসেক্ট হলো পেস্ট। এদেরকে মারার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয়, এই কেমিক্যালকে বলা হয় পেস্টিসাইডস। আমরা কি দেখলাম? আমরা কিভাবে এই সিলজে এবং গ্রানারিজে আমরা স্টোর করে রাখি ফুডগুলাকে। তারপর কি বলা আছে এখানে? ড্রাইড নিম লিভস আর ইউজড ফর স্টোরিং ফুড গ্রেনস এট হোম। আমাদের বাড়ির মধ্যে যখন আমরা অল্প করে ফুড আমরা স্টোর করে রাখি গ্রেনসগুলোকে, তখন উপরে আমরা নিম পাতা রেখে দিই, যাতে এগুলো কোনো ক্ষতি না করতে পারে বিভিন্ন ইনসেক্টে বা বিভিন্ন পেস্টে। তো হয়ে গেল। তারপর এখানে আমরা জাস্ট 3-4টি লাইন বাকি আছে, তারপর শেষ হয়ে যাবে আজকে আমাদের ভিডিও। এখানে কি বলা হয়েছে? অ্যানিম্যালস রেয়ার্ড। যে অ্যানিমেলগুলোকে বাস করা হয়, রেয়ার বলতে পালা হয়। অ্যানিম্যালস রেয়ার্ড অ্যাট হোম অর ইন ফার্মস, বা ফার্ম বানিয়ে যদি কোনো অ্যানিমেলকে আমরা পালি, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলোকে আমরা ফার্ম বানিয়ে পালি, রেয়ার করি বা পালি। হ্যাভ টু বি প্রোভাইডেড উইথ প্রপার ফুড। তাদেরকে ভালো করে ফুড দিতে হবে, শেল্টার, থাকার জায়গা ভালো করে দিতে হবে, অ্যান্ড কেয়ার, ভালো করে যত্ন করতে হবে। হোয়েন দিস ইজ ডান অন এ লার্জ স্কেল, যখন বেশি পরিমাণ জায়গার মধ্যে আমরা এগুলা করি বা বেশি পরিমাণ নিয়ে আমরা এগুলা করি, তখন এটাকে বলা হয় অ্যানিম্যাল হাজব্যান্ডারি। অ্যানিম্যাল হাজব্যান্ডারি কি?
আমরা দেখেছি অনেকে গরুর ফার্ম দেখেছি, মুরগির ফার্ম দেখেছি, হাঁসের ফার্ম দেখেছি। বিশাল বড় বড় এরিয়া নিয়ে যদি এরকম মুরগির ফার্ম বা হাঁসের ফার্ম বা গরুর ফার্ম করা হয়, এই 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 যে অ্যানিমেলগুলোকে যদি ঠিকমতো আমরা ফুড দিই, নিয়ম মতে আমরা তাদেরকে শেল্টার দিই, থাকার ভালো করে জায়গা দিই এবং যত্ন করি, তো এভাবে যদি আমরা পালি বেশি পরিমাণে অ্যানিমেলকে একসঙ্গে, এটাকে বলা হয় অ্যানিমেল হাজবেন্ড্রি। অ্যানিমেল হাজবেন্ড্রি বলতে বেশি করে অ্যানিমেলকে যদি আমরা এক জায়গাতে পালি, তো এটিকে বলা হয় অ্যানিমেল হাজবেন্ড্রি। মুখস্থ শিখতে হবে হোয়াট ইজ অ্যানিমেল হাজবেন্ড্রি। এখানে বলা হয়েছে অ্যানিমেলস রেয়ার্ড অ্যাট হোম অর ইন ফার্মস। অ্যানিমেলকে পালা হয় মানুষের বাড়িতে বা কোনো ফার্ম বানিয়ে। অ্যানিমেলস রেয়ার্ড অ্যাট হোম অর ইন ফার্মস have to be provided with proper food, shelter and care. When this is done on a large scale, it is called animal husbandry. এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারি। আমরা লাস্ট প্রশ্ন দেখে নিই, পাহেলে কি বলছে, ফিশ ইজ গুড ফর হেলথ। ফিশ আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ ফিশ থেকে আমরা প্রোটিন পাই। প্রোটিন যদি আমরা পাই তাহলে আমাদের শরীরটা ছোটো থেকে বড় হবে, মাংসগুলি স্বাস্থ্য ভালো থাকবে। The fish is good for health. We get cod liver oil from fish. ফিশ থেকে আমরা ফিশের এক ধরনের লিভার পাই, এটাকে বলা হচ্ছে cod liver. We get cod liver oil, এক ধরনের অয়েল পাই ফিশ থেকে, এটার নাম হলো cod liver oil, which is rich in vitamin D. আবার এই অয়েলটা ভিটামিন ডিতে আছে, ভিটামিন ডি আমাদের খুবই প্রয়োজন। ভিটামিন ডি যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ না থাকে, অনেক ধরনের অসুখ বিসুখ আমাদের দেখা দেবে। এবং রৌদ্র থেকেও আমরা ভিটামিন ডি পাই। সকাল 9টার ভিতরে যে রৌদ্রটা থাকে, সকাল 9টার ভিতরে যে রৌদ্র থাকে 9 AM, সকাল 9টার ভিতরে যে রৌদ্র থাকে, এই রৌদ্রের মধ্যে ভিটামিন ডি থাকে। এই কারণে বিভিন্ন স্কুলে প্রেয়ার 9টার ভিতরে হয়ে যায়। সব স্কুলে প্রেয়ার 9টার ভিতরে হয়, খোলা মাঠের মধ্যে যাতে ছাত্রার উপরে রৌদ্র পড়ে এবং ভিটামিন ডি পাই। তাহলে আমরা কি বুঝতে পেরেছি, আমরা এই এক ধরনের তেল পাই মাছ হইতে, নাম হলো কড লিভার অয়েল। এই অয়েলের মধ্যে ভিটামিন ডি থাকে এবং ফিশ থেকে আমরা এই পাই। তাহলে কী বলা হয়েছে, ফিশ ইজ গুড ফর হেলথ, উই গেট কড লিভার অয়েল ফ্রম ফিশ হুইচ ইজ রিচ ইন ভিটামিন ডি। তাহলে ছাত্ররা আজকে আমাদের শেষ হয়ে গেল এই চ্যাপ্টারটি। এখন আমরা এই নিউ ওয়ার্ডস বা কি ওয়ার্ডস অ্যান্ড হোয়াট উই হ্যাভ লার্নড অ্যান্ড এক্সারসাইজ কোয়েশ্চেন্স আমরা পড়ব নেক্সটের দিন। আজকে আমাদের এখানে শেষ হয়ে গেছে, সো আগামী দিন আমাদের শেষ হয়ে যাবে কমপ্লিটলি চ্যাপ্টারটা। আগামী দিন আমরা এক্সারসাইজ পড়ব। সো খুব শীঘ্রই আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।